নমস্কার, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। আজকে মূলত যে বিষয় নিয়ে আমাদের ভিডিওটি থাকছে বা লাইভ সেশনটি থাকছে সেটি বলার আগে একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন এক্স জাজ অর্থাৎ প্রাক্তন বিচারপতি মিস্টার শ্রীধর চন্দ্র সু। তো স্যারের সাথে আজকে আমরা অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করব, অনেকগুলো প্রবলেম যেগুলো স্টুডেন্টদের হয়ে থাকে বা জুডিশিয়ারি অ্যাসপিরেন্টস যারা তাদের যে যে প্রবলেমগুলোর সম্মুখীন তারা হয়ে থাকে ডিউরিং দ্য টাইম অফ দেয়ার প্রিপারেশন। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বা সেই সমস্ত কনফিউশনস গুলো নিয়ে আজকে আমাদের এই টোটাল লাইভ সেশনটি থাকছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এমন অনেক ছেলে মেয়েরা থাকে যারা হয়তো যখন তারা ল পড়া শুরু করছে তো সেই ল পড়ার টাইমে তাদের মধ্যে সেই মোটিভেশনটা থাকে না যে আমি বিচারপতি হব, আমি জাজ হব বা যাদের প্রিপারেশন নেবো, এই ধরনের বিষয়টা তাদের মধ্যে কাজ করে না। এমন অনেক তথ্য আমাদের সামনে উঠে এসছে, প্রতিনিয়ত আসছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমে তারা ল পড়ছে, কোর্টে যাচ্ছে, প্র্যাকটিস করছে এবং কোর্টের এনভায়রনমেন্টের সাথে তারা হয়তো ঠিক মতো নিজেদেরকে ম্যাচ করাতে পারছে না, যার রেজাল্ট হচ্ছে তাদের মনে হচ্ছে না বাবা কোর্টের প্র্যাকটিসটা আমার দ্বারা আর যাই হোক হবে না, তার থেকে বেটার আমি একটি গভর্নমেন্ট জবস এর জন্য প্রিপারেশন নিই, যে গভর্নমেন্ট জব আমাকে নেম দেবে, ফেম দেবে, একটা মানিটারি সিকিউরিটি দেবে। এবং তার জন্য তারা বেছে নিচ্ছে একদম শেষ পর্যন্ত প্র্যাকটিসিং লাইফ থেকে হতাশ হয়ে যে চলো তাহলে আমাদের এবার জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়া দরকার এবং আমি জাজ হব। তাহলে এটাই কি সঠিক পথ বা সঠিক মোটিভেশন যার মাধ্যমে কোন একজন ব্যক্তি ওই যেটা সব থেকে মানে ন্যায় দেওয়ার মতো যে জায়গাটি তো সেইখানে তারা পৌঁছতে পারে? তো এই সমস্ত আলোচনাগুলো থাকবে আজকে স্যারের সাথে। আমার প্রথম যে প্রশ্ন স্যারের কাছে আজকের ইন্টারভিউ সেশনে সেটি হচ্ছে, স্যার আপনার কি মনে হয় যে জাজ হওয়ার জন্য বা বিচারপতি হওয়ার জন্য এক্স্যাক্টলি কি কি কোয়ালিটি স্টুডেন্টদের মধ্যে বা অ্যাসপিরেন্টস যারা রয়েছে, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে থাকা দরকার? যারা জাজ হতে চায় বা উঠবি জাজ যাদেরকে বলছেন, একজন ল স্টুডেন্ট যখন প্রথমে আসে পড়বার জন্য, এখন আমরা দেখি যে 12 পাস করার পরে বেশিরভাগ আমার ভাই বোনেরা বা ছাত্রছাত্রীরা তারা আসে। দু রকমের এলএলবি কোর্স আছে, একটা হচ্ছে হাই সেকেন্ডারি পাস করে, আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েট হওয়ার পরে। যারা ধরুন হাই সেকেন্ডারি পাস করে আসবে তারা পড়বে 5 বছর, আর যারা গ্র্যাজুয়েট হয়ে আসবে বিএ, বিএসসি, বিকম তারা 3 বছরের কোর্স করে। দুটো কোর্সের ভ্যালুয়েশন একই, দুজনেই এলএলবি ডিগ্রি পাবে। এরাও এলএলবি ডিগ্রি পাবে, ওরাও ডিগ্রি পাবে। ডিগ্রি পাওয়ার পরে তাদের যা নিয়ম আছে সেই বার কাউন্সিলের রেজিস্ট্রেশন, এআইবি ক্লিয়ার করা, এখন এআইবি ক্লিয়ার হয়েছে, সার্টিফিকেট অফ প্র্যাকটিসটা তাদের নিতে হয়, তারপরে তারা বাড়ির যে কোনো একটা জায়গায় তারা প্র্যাকটিস শুরু করে। এবারে হচ্ছে প্রশ্ন হচ্ছে যারা প্রথম থেকে মনে করে যে আমরা প্র্যাকটিস করবো বা লটাকে পেশাগত বৃত্তি হিসেবে বেছে নিয়ে আমরা কোর্টে যাব, কোর্টে প্র্যাকটিস করব, বিভিন্ন সাইডে কেউ দেওয়ানিতে যায়, কেউ ফৌজদারিতে যায়, কেউ ট্যাক্সে যায়, কেউ লেবারেজেতে যায়, আবার অনেকে আমাদের প্র্যাকটিস হোল্ডাররা আছে তারা অনেকে আবার জুনিয়র লেভেলে সব রকমই করে। কাজেই যারা মনে করছে আমরা প্রথম থেকে প্র্যাকটিসটাকেই বেছে নেবো তাদের আমার মনে হয় আশাটা ঠিক নয় জুডিশিয়ারি। তারা ওইটার দিকে নজর দিলেই ভালো, কারণ সম্পূর্ণ দুটো লাইন আলাদা আলাদা। যারা প্রথম থেকে প্র্যাকটিস থেকে বেছে নেবে তারা পাস করার পরে বা লাস্ট ইয়ার থেকে তারা কোর্টে যাতায়াত শুরু করলেই ভালো হয়। তারা চেম্বার প্র্যাকটিস করবে, কোনো সিনিয়রের আন্ডারে থাকবে, থেকে তারা নিজেকে এনরিচ করবে। কারণ প্র্যাকটিস করতে গেলে যে হার্ড ওয়ার্কিং করতে হয় সেই হার্ড ওয়ার্কিংটা জুডিশিয়ারির ক্ষেত্রে প্রথম জীবনটা হার্ড ওয়ার্কিং, তারপরে আর অতটা হার্ড ওয়ার্কিং থাকে রেগুলার একটা পড়াশোনার মধ্যে থাকলেই থেকে যেতে পারে, কারণ সেখানে একটা সিকিউর লাইফ থাকে আফটার গেটিং দ্য জব। কিন্তু লয়ার মানে হচ্ছে আমার মক্কেলটা জিতবে কি, জেতাতে পারবো কি পারবো না, বা সে যা রিলিফ চাইছে তাকে সেটা দিতে পারবো কি পারবো না, এইরকম একটা দোদুল্যমান অবস্থায় থাকে। কাজেই যদি রিলিফ যদি তাকে না দিতে পারে তাহলে এখন তো
মানে কি বলবো, প্র্যাকটিসটা খুব টাফ জব হয়ে যাচ্ছে। হুম কাজেই তাকে রেগুলার ডে টু ডে তাকে ওই হার্ডেল ক্রস করতে হবে। অনিশ্চিত ভবিষ্যৎ বলা যেতে পারে প্রথম জীবনটা মিনিমাম 10 থেকে 12 বছর তার, বিশেষ করে দেওয়ানি ক্ষেত্রকে যারা বেছে নেবে তাদের ক্ষেত্রে এটা এই হার্ড ওয়ার্কিং তার দিকে করতেই হবে। আর যারা ভাবছে আমরা কোনো পেশাগত জবে চলে যাবো বা চাকরি থেকে বেছে নেব, যেমন আপনি বললেন জুডিশিয়ারি অ্যাসপায়ারেন্ট যারা বা জুডিশিয়ারি দিতে চাই যারা, ভবিষ্যতে জব হিসেবে তারা ওইটাকে বেছে নিতে চায়, তাদের জন্য বলবো তারা প্রথমে তাকে ঠিক করে নিতে হবে যে আমি কোন দিকটা বাঁচব। এটা হচ্ছে ফার্স্ট চয়েস। তাহলে যদি কেউ জুডিশিয়ারি দিতে চায় তাহলে বলবো থিওরিটিক্যাল পড়াশোনাটা তাকে বেশি করতে হবে। ওই যে হার্ডেলটা মানে যে পরীক্ষাটা একটা বিশাল একটা টাফ পরীক্ষা, সেই পরীক্ষাটা ক্রস করবার জন্য সেই হার্ডেল 3টে ফেজে হয়, একটা প্রিলিম, একটা মেইন আর হচ্ছে ভাইভা ভয়েস। তাহলে এই 3টে পেরুতে হবে তাকে, তবে অ্যাকর্ডিং টু ভ্যাকেন্সি সেই চান্স পাবে। তাহলে প্রথমে প্রিলিম আসছে, প্রিলিমের পরে মেইনটাই হচ্ছে সব থেকে টাফ বেশি। তার মানে এই যে এতগুলো পরপর স্টেপ সিরিজ, তাই নয়, আবার সার্ভিস পাওয়ার পরও আছে তাকে আবার তাকে কনফার্মেশনের জন্য, জব কনফার্মেশনের তাকে আবার পরীক্ষা দিতে হবে। তার মানে এই যে পরপর এতগুলো সিরিজ, এতগুলো হার্ডেল, তাহলে এগুলো ক্রস করার জন্য তো যথেষ্ট ধৈর্য এবং সেই মোটিভেশনটা দরকার। মানে অনেকের যারা মানে ভিউয়ার্স রয়েছে, যারা স্টুডেন্টস রয়েছে, তাদের অনেকের মনে হচ্ছে যে হয়তো জুডিশিয়ারি আমি জাজ হয়ে গেলাম, ব্যাস আমার আর লাইফে কোনো স্ট্রাগল নেই, কারণ প্র্যাকটিসিং লাইফটা অনেক বেশি স্ট্রাগলের ছিল, জাজ হয়ে গেলাম তো মান্থলি একটা স্যালারি পেয়ে যাবো, ব্যাস এনাফ, এটাই আমার জন্য। কিন্তু সেই তো মানে ভাবনাটা কতটা, সেই ভাবনাটা ভুল একদম। ডে টু ডে নিজেকে নিজ করতে হবে, কারণ প্র্যাকটিস লাইফের সঙ্গে এটা তফাৎ হচ্ছে কি, প্র্যাকটিস লাইফে আমি কোনো সিনিয়রকে পাবো, এখানে কোনো সিনিয়র পাবে না, তোমাকে তোমার ওইখানে বসে ইন্ডিপেন্ডেন্ট তোমাকে ডিসিশন নিতে হবে। আচ্ছা, তার মানে সেটার জন্য ইউর ওন কিং, তার মানে সেটার জন্য তো যারা ধরুন তোমাকে কতটা ইন্ডিজ থাকতে হবে, তোমাকে একদম যে তোমাকে ল সম্পর্কে কত খুঁটিনাটি জানতে হবে। এখন অবশ্য সুবিধা হয়ে গেছে, এআই হয়ে গেছে, তারপরে ল্যাপটপ হয়ে গেছে, ইন্টারনেট ফেসিলিটি দিচ্ছে, সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। কিন্তু এত জবের চাপ থাকবে, তোমার এত কেসের চাপ থাকবে, সেটাও সম্ভব। আর তুমি 24 আওয়ার্স তোমার লেগেই থাকতে হবে। তার মানে সোজা কথা, প্রচুর পড়াশোনাটা কিন্তু দরকার, একদম সেমিস্টার যখন থেকে পড়ছে তখন থেকেই তাদের চালিয়ে যেতে হবে। প্রথম 3 বছর দরকার নেই, তবে যারা জুডিশিয়ারি দেবে, আমার মনে হয়, আমার যেটুকু ধারণা হয়েছে, তাতে তাদের 8 সেমিস্টার থেকে মোটামুটি প্রিপারেশন নিলেই ভালো হয়। মানে মোটামুটি তখন তো জানতে পারবে, ফাইনাল ইয়ার, একদম ফাইনাল ইয়ার থেকে তাদের প্রিপারেশনটা নেওয়াটা অত্যন্ত জরুরি। ওই 1 বছর প্রিপারেশন নিতে, আবার রেজাল্ট বেরোতে আর বছর প্রিপারেশন। আচ্ছা, তার মানে এটা বোঝা যাচ্ছে যে যারা এটা মনে করছো যে না আমি আপাতত ল তো পাস করলাম, দেখি একটু কোর্টে প্র্যাকটিস করি, কিন্তু কোর্টে ইন্টার্নশিপ, সেটা তো রিসেন্টলি 3 বছরের যে ইন্টার্নশিপের এক্সাম্পলটা মানে বলা হয়েছে যে কম্পালসারি বিষয়টা থাকছে, তার জন্য তো অবশ্যই দরকার। কিন্তু এই মোটিভেশন নিয়ে যারা পড়ছো যে না আমি পুরোটা পাস করি, কোর্টে যাই, না ঠিক আছে কোর্টে আমার ভালো লাগছে না, ঠিকঠাক আমার মান্থলি ইনকামটাও হচ্ছে না, আর তাছাড়া আমার হেক্টিক শিডিউল যাচ্ছে, এই এনভায়রনমেন্টটা আমার জন্য নয়, তাহলে তোমরা বুঝতে পারছো যে কবে থেকে তোমাদের এই মোটিভেশনটা থাকা উচিত যে না আমি জাজ হব। তুমি যদি পাস আউটের পরে 5 বছর 4 বছর কাটিয়ে তারপরে গিয়ে তুমি জুডিশিয়ারি প্রিপারেশন শুরু করো, তারপরে গিয়ে তোমার মনে হয় যে না আমি জাজ হব, তো সে তার মানে পথটা আমায় এবার নির্বাচন করতে হবে, সেটা কিন্তু মোর দ্যান ডিফিকাল্ট। তার মানে তোমার সেমিস্টার পড়ার সাথে সাথে তোমার জুডিশিয়ারি প্রিপারেশনটা কিন্তু একই সাথে শুরু করতে হবে। ভাই প্রশ্ন আরেকটা বলছি, হচ্ছে কেউ যদি মনে করে যে আমি হাই জুডিশিয়ারিতে যাবো, এটাও একটা দিক আছে। হাই জুডিশিয়ারিতে যেতে গেলে সে যদি ওই পদটাকে বেছে নেয়, তাহলে 7 বছর সে প্র্যাকটিস করবে যে কোনো কোর্টে, তারপরে সে হাই জুডিশিয়ারি দিতে পারে। ওয়েস্ট বেঙ্গল হাই জুডিশিয়াল সার্ভিস বা যে কোনো স্টেটের হাই জুডিশিয়াল সার্ভিস আছে, ডাইরেক্ট সে এলিভেটেড হবে ডিস্ট্রিক্ট জাজ এন্ট্রি লেভেল, কিন্তু সেটা আরো টাফ। আচ্ছা, সেই পড়াশোনাটা আরো টাফ, কারণ সেটা ডাইরেক্ট পরীক্ষা নেবে, সেটা রিটার্ন হবে, ওরাল হবে। আচ্ছা, সেটা পিএসসি পরীক্ষা নেয় না, কিন্তু সেটা ডাইরেক্ট হাইকোর্ট নেয়। আচ্ছা,
আমি যতদূর সম্ভব ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল হাই জুডিশিয়াল সার্ভিস যেটা আছে, যেটা হাইকোর্ট কন্ডাক্ট করে, ডাইরেক্ট রেজিস্ট্রার জেনারেল সেটার কনভেনার থাকে, তো সেটার প্রায় 500 নম্বর রিটার্ন করতে হয়। আচ্ছা, আর তারপরে যে কোয়ালিফাই করে, এবং সেটা সীমিত খুব কম, মানে পদের 10% ভ্যাকেন্সিটাও খুব কম, ভ্যাকেন্সিটা 10%, মানে খুব মেরিটোরিয়াস ওই সেন্সে নয়, মানে প্র্যাকটিসে খুব টাফ প্র্যাকটিস যারা করবে, প্র্যাকটিসে দক্ষ হতে হবে, প্র্যাকটিসে দক্ষ হতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করতে হবে, মানে কোশ্চেন গুলো ওই ওরিয়েন্টেডই থাকে বেশিরভাগ। আচ্ছা স্যার, আমার আরো একটা বিষয় রয়েছে যেটা সম্পর্কে আপনি আমাদের গত ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে লাস্ট মান্থে যে 3rd স্টেট লেভেল ওয়ার্কশপটা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি অর্গানাইজ করেছিল, তো ত্রিগুণা সেন অডিটোরিয়ামে, তো সেখানেও স্যার ছিলেন, যারা দর্শক ছিল, যারা স্টুডেন্টসরা ছিল, তাদেরকেও তিনি এই মতামতগুলো দিয়েছেন। তার পাশাপাশি আমার একটা জিনিস জানার আছে স্যার, সেটা হচ্ছে একটু যদি ইনফরমেশন নেওয়া যায় ডেটাবেস পেতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জুডিশিয়ারি দেওয়ার জন্য মেয়েরা এখন বর্তমান দিনে খুব বেশি পরিমাণে মনে করছে যে না, আমার দ্বারা প্র্যাকটিস হবে না, আমি জুডিশিয়ারি দেবো, এবং সেই সংখ্যাটা ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা অনেকটা বেশি। তো এটা কেন আপনার মনে হয়? সেটা কি আমাদের সিস্টেমের জন্য, নাকি তাদের একটা জব সিকিউরিটি চাই, নাকি কোর্টের প্র্যাকটিসিং এনভায়রনমেন্ট তার জন্য সুইটেবল নয় মেয়ে হিসাবে? সেটা আপনার বলি যে এইরকম ভাগ করাটা আমার মনে হয় ঠিক হবে না, মেল ফিমেল বা জেন্ডার বেস ভাগ করাটা ঠিক হবে। আমরা যখন দেখি তখন মেল ফিমেল হিসেবে তো দেখা হয় না, যারা কম্পিটিশন পরীক্ষায় আসে তাকে স্টুডেন্ট হিসেবে, অ্যাসপাইরেন্ট হিসেবেই দেখা হয়। এইবারে দেখুন হার্ডেলে কে এগিয়ে যাবে, কে পিছিয়ে যাবে, আমার মনে হয় হয়তো ছেলেরা আমার মনে হয় বেশি বহির্মুখী, তো সেই জন্য হয়তো তারা হয়তো সেরকম মনটা দিতে পারে। মানে আমাদের যারা সিস্টাররা আছে বা যারা ফিমেল স্টুডেন্টরা আছে, তারা হয়তো পড়াশোনাটা হয়তো বেশি করতে পারে, থিওরিটিক্যাল পড়াশোনাটা, তাদের বহির্মুখীটা কম, অন্তর্মুখী বেশি, সেই জন্য হয়তো তারা হয়তো হার্ডেলটা বেশি তাড়াতাড়ি ক্রস করে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাই বলার আমি স্যারকে এইটা জানার জন্য প্রশ্ন করলাম যে আমাদের ক্ষেত্রে যখন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে জুডিশিয়ারি ক্লাসেস হয়, এটা জাস্ট আমাদের একটা অবজারভেশন যে কেন জুডিশিয়ারি ব্যাচে খুব বেশি ছেলে নেই তা নয়, কিন্তু আছে, অনেকে আছে, কিন্তু সংখ্যাগতভাবে পরপর যে ব্যাচেস গুলো চলছে সেখানে দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যা বেশি। এবং যখন অবভিয়াসলি আমরা টিচার হিসেবে তাদেরকে জিজ্ঞেস করি যে কেন তুমি জুডিশিয়ারি প্রিপারেশন নিচ্ছ, কেন তোমার মনে হলো যে এটা তোমার জন্য সুইটেবল, তখন তাদের মনে ওই একটাই কথা থাকে, না আমার একটু জব সিকিউরিটি দরকার, আমার একটা ফিক্স স্যালারি হলেই ঠিকঠাক হয়। মানে এইটাই যদি মোটিভ হয়ে থাকে, তাহলে বাস্তবে কতটা জুডিশিয়ারি প্রিপারেশন ক্র্যাক করা সম্ভব? জুডিশিয়ারি প্রিপারেশন ক্র্যাক করা সম্ভব। জুডিশিয়ারি প্রিপারেশন ক্র্যাক করতে গেলে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে একদম প্রথম থেকে, এটা বলছি মানে প্রথম থেকে টাফ প্রিপারেশনটাকে নিতে হবে। ভ্যাকেন্সি তো সেরকম থাকে না, ভ্যাকেন্সি খুব কম, বিশেষ করে জেনারেল কাস্টের স্টুডেন্টদের জন্য খুবই কষ্ট করতে হয়, কারণ ভ্যাকেন্সি তার গাদা থাকে না, একবারে 100 নিয়ে তা তো হয় না, 10টি 12টি 13টি 14টি এরকম, তার মধ্যে কয়েক হাজার ছাত্রছাত্রী বা পরীক্ষা দিচ্ছে, তাহলে সেটা কতটা টাফ সেটা আমরা বুঝে তাদেরকে প্রিপারেশন নিতে হবে। একদম। আচ্ছা স্যার, আমার নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে, এখন তো 3 বছরের প্র্যাকটিসিং একটা অভিজ্ঞতা কম্পালসারি করে দিয়েছে জুডিশিয়ারি এক্সামের জন্য, 31 মে থেকে এটা লাগু করে দিয়েছে, মানে 1 জুন থেকে লাগু হয়ে গেছে। এবারে একটা বাস্তব সমস্যার সম্মুখীন ছেলেমেয়েরা বর্তমানে হচ্ছে, যেটা আমি ওই কিছু জনের ডেটা কালেক্ট করে বলছি, এবং এটা একটু ভেবে দেখলে বিষয়টা প্রবলেমটাও বোঝা যাবে। প্রথম কথা, যারা শুরুর থেকে ভেবেছিল যে না আমি জুডিশিয়ারি প্রিপারেশন নেব, তো তারা সেমিস্টার থেকে সেটা নিয়ে মোটিভেটেড যে না আমি শুরুর থেকেই পড়াশোনা করছি, জুডিশিয়ারি এক্সাম হুক অ্যান্ড ক্রুক আমার লাগবে। কিন্তু এই যে ধরুন এই যে প্র্যাকটিসিং, যারা হঠাৎ করে মনে করলো না আমি জুডিশিয়ারি দেবো, তারপরে দেখা গেল 3 বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা কম্পালসারি করে দিয়েছেন, তাহলে এই যে কোর্টের একটা হেক্টিক শিডিউল, অর্থাৎ সকাল 10টার মধ্যে কোর্টে যেতে হবে,
4টে 4:30 পর্যন্ত ধরলাম কোর্ট, তারপরে সিনিয়রের চেম্বার থাকলে সেই চেম্বার ওয়ার্ক করে রাত্রে বাড়ি ফিরতে 9টা 9:30 10টা। হ্যাঁ, এবারে 9টা ধরলাম, এবারে কার কোথায় বাড়ি সেও তো ঠিক তার উপর ডিপেন্ড করছে। কারো 10টা কারো কারোর 11টাও হতে পারে। তাহলে এই এটা কিন্তু একদিনের শিডিউল তা কিন্তু নয়, এটা এভরিডে শিডিউল, যতক্ষণ না পর্যন্ত কোর্টের কোনো ছুটি থাকছে। তাহলে সেই স্টুডেন্টের পক্ষে, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তার পক্ষে ওই আফটার কোর্ট, আফটার রিটার্নিং হোম কতটুকুনি তার পক্ষে পসিবল, মানে আদৌ এটা কতটা পসিবল যে আমি জুডিশিয়ারি প্রিপারেশন নেব ওই রকম একটা হেকটিক শিডিউল কাটিয়ে নিতে? একটু শুনে বলি যে যদি কেউ মনে করে যে আমি জুডিশিয়ারি দেওয়ার জন্য প্রস্তুতি নেব, প্র্যাকটিস করতে করতেও নেওয়া যায়। কারণ প্র্যাকটিস করতে করতে তাকে দেখো, এই আমাদের ভাই বোনদের বলবো, যারা প্র্যাকটিস করছে এবং যারা মনে করছে যে 3 বছর হয়ে গেল আমরা অনেকটা পিছিয়ে যাব বা আমরা প্রস্তুতি নিচ্ছি, দিতে পারবো না, এখন দিতে পারছো না, কারণ 3 বছরের যে হয়ে গেল, যেহেতু এটা করে দিল যে 3 বছরের পরে যারা পাস করবে, যারা তারা 3 বছর তাকে প্র্যাকটিস লাইনে থাকতেই হবে, তারপরে তো সে পরীক্ষায় বসতে পারবে, তার আগে তো পারছে না। তাহলে এই 3 বছর তাকে কোর্ট করার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু পড়াশোনার মধ্যে থাকবে। কারণ এই প্রফেশনটা এমনই, সে হয়তো ওই টাইপের পড়াশোনা করছে না, কিন্তু তাকে পড়াশোনা তো করতে হচ্ছে। কাজে পড়াশোনার মধ্যে তাকে থাকছে, পড়াশোনা না করলে তাকে হবে। তার মানে সোজা কথা, এই টোটাল প্রসেসটা, অর্থাৎ কোর্ট থেকে বাড়ি ফেরা, কোর্ট থেকে চেম্বার ওয়ার্ক, তারপরে বাড়ি ফেরা, এই সবকিছুকে ওভারকাম করার পরে অন্তত মিনিমাম যদি বলা যায় পার ডে হিসাবে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা নিজের পড়াশোনার, অর্থাৎ জুডিশিয়ারি প্রিপারেশনের পড়াশোনার জন্য দেওয়া দরকার। একদম। তাহলে এই টাইম চুরি করতে হবে। তার মানে নিজের ওই যে সময়ে আরাম করছো, আরামও দরকার, রেস্ট না হলে ব্রেন কাজ করবে না, তাই ব্রেনটা কাজ করানো দরকার, কিন্তু তার পাশাপাশিও এই নিজের পড়াশোনার সময়টুকুনি তোমাকে দিতে হবে। আচ্ছা, যারা দেখছো লাইভটি, তাদেরকে বলবো, তোমাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে, কোনো রিলিভেন্ট কোয়েশ্চেন থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কোয়েশ্চেনের উত্তরও কিন্তু স্যার দেবেন, ঠিক আছে? এবং আমরা সেই কোয়েশ্চেনও নেব তোমাদের থেকে। আচ্ছা স্যার, আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এই যে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, জুডিশিয়ারি পাওয়া তো ছেলে খেলা নয়, মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একটা বিষয়। তো এইবার বিষয়টা হলো যে এই যে দীর্ঘ প্রসেসে, তাহলে এই সময় যে হতাশা কাজ করে স্টুডেন্টের মধ্যে, উফ সবাই চাকরি পেয়ে গেল, আমি এখনো পাচ্ছি না, একটা মানে মোনোটোনাস লাইফস্টাইল লিড করে তারা, তো সেইটাকে কিভাবে কাটিয়ে ওঠা পসিবল? পরীক্ষার পরে যেমন ধরো প্রিলিমিনারি, প্রিলিমসের রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, ওটা বেশি দিন থাকে। এবারে মেইন দেওয়ার পরে অনেকটা টাইম লাগে, কারণ মেইন দেওয়া তো বেশিরভাগ তোমার ব্রড কোশ্চেনের পরীক্ষা এবং ওটা ম্যানুয়াল খাতা দেখা হয়, তাই ম্যানুয়াল খাতা দেখতে গেলে তোমার দেরি যায়। আর যে কোনো সার্ভিস কমিশন তো তাড়াতাড়ি, এটা যেহেতু একটা উচ্চ পরীক্ষা বলবো জুডিশিয়াল সার্ভিসে, তাহলে এটাকে অনেক ফুটিয়ে দেখা হয় খাতাটা, এবং খাতাটা দেখার পরে সেটা ডবল চেকিং হয় মনে হয়, তারপরে পিএসসির কাছে যে কোনো সার্ভিস কমিশনের হেডকোয়ার্টারে আসে, তারপরে তারা কতটা হবে না হবে সেই রকম অনুযায়ী ঠিক করে ওরা রেজাল্টটা বার করে। কাদিকে ভাইবা ভার্সে কল করা হবে, সেরকম বার করে। কাজেই প্রায় 7-8 মাস টাইম লেগে যায় পরীক্ষা দেওয়ার পরে। এই যে পিরিয়ডটা, সে যেমন প্র্যাকটিস করছে সেরকম ভুলে যাবে পরীক্ষা দিয়েছিলাম আমি, কিন্তু তাকে পড়ার টাচে থাকতে হবে। আচ্ছা, কমেন্টে কতগুলো প্রশ্ন এসছে। প্রথম হচ্ছে, হ্যালো স্যার, হাউ আর ইউ? ঠিক আছে স্যার, ভালোই আছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা নিয়ে জানতে চাইছেন, এটা বলে দেওয়া হয়েছে অলরেডি। দেবাঞ্জন দাস, তুমি জিজ্ঞেস করেছো, স্যার বলে দিয়েছেন 3 বছরের ম্যান্ডেটারি প্র্যাকটিস নিয়ে। নেক্সট হচ্ছে তুলি বলছো, স্যার প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ আ জাজ অ্যান্ড শেয়ার আ ডিফিকাল্ট জাজমেন্ট which was delivered by you. সবকিছু তো ডিফিকাল্ট, সবকিছুই মানে লাইফে একজন প্রফেশনাল পারসন, all the questions are difficult questions, all the cases will be difficult for a professional person, এবং যাবতীয় যা কেস কোন একজন ব্যক্তি সলভ করে থাকেন, তার মধ্যে চ্যালেঞ্জেস থাকবেই, আর চ্যালেঞ্জেস সলভ করাটাই হচ্ছে জাজের কাজ। এবং এটার মানসিকতা বলে দিই ইন্টারাকশন করে, জাজ হতে গেলে প্রথম হচ্ছে পেশেন্স দরকার, অ্যাডভোকেটেও যেমন পেশেন্স দরকার, অ্যাডভোকেটের ভোকাবুলারিটা বেশি লাগে, জাজ হলে ভোকাবুলারি লাগবে না, থাকবে কমান্ড থাকবে কোর্টের উপরে। ফার্স্ট যখন তুমি বসছো
তখন কমান্ড তোমাকে রাখতে হবে যে তোমার উপরে যেন কে, ইউ আর অ্যাবাভ দি অল। When you seated as a judge in any court, either criminal or sessions or magistracy, you are the manager of the court, not above all. You are the above all. কোর্টের উপরে তোমার কমান্ড থাকবে। কোর্ট ম্যানেজমেন্ট একটা বিশাল সাবজেক্ট। কোর্ট কি করে, তুমি কোর্টে দেখো না ভ্যান্ডালিজম হয়ে যায়, কোর্টে অ্যাডভোকেটরা মারামারি করে আর করে, অনেক কিছুই ঘটতে পারে, তুমি জানো না যে কি ঘটবে। কাজেই তোমাকে পেশেন্স রেখে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা দিনে তুমি যখন 10:30টায় উঠতে যেতাম, 10:30 থেকে আপ টু 5টা পর্যন্ত এখন কোর্ট আওয়ার্স, 10:30 থেকে 1:30, আবার তোমার 2 থেকে 5টা, এই হচ্ছে কোর্ট আওয়ার্স এখন বর্তমানে। এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন নয়, এটা হচ্ছে সিসিআরও সিআরও, অর্থাৎ সিভিল রুলস অ্যান্ড অর্ডার, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার। এই হচ্ছে কোর্টের টাইম। তোমাকে বসতে হবে, মানে ফুল ফ্লেজের কোর্ট হচ্ছে এটা। এরপরে তোমার নানা রকম কোর্টের পরেও অনেক কাজ থাকে, সেগুলো সলভ করা, সেগুলো সলভ করা, বিভিন্ন রকম চিঠিচাপাটি আছে, সেগুলো কাজ করতে হয়। কোর্টের পরেও অনেক কাজ থাকে 2 ঘন্টা। তারপরে হচ্ছে মেন কাজ হচ্ছে তোমাকে তোমার অর্ডার গুলো যেগুলো সারাদিন শুনলে সেগুলো অর্ডার দিয়ে আসতে হবে। ওটা কম্পিউটার হয়ে যায়, পরের দিন একটা আপলোড করতে গেলে তোমার নেবে না, রাত্রি 12টার পরে টাইম চলে যাবে। কাজেই এটা কতটা টাফ জব তারা বুঝে নেবে। তার মানে সোজা কথা, যারা জুডিশিয়ারি প্রিপারেশন নিচ্ছ, যারা জুডিশিয়ারি দিতে চাইছো, তাদের অ্যাসপিরেন্স যারা, তাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ডিভোশন, পেশেন্স এবং তোমার কাজের প্রতি তোমার যথেষ্ট ভালোবাসা। এটা কিন্তু খুব দরকার। আচ্ছা, শুভ শিকদার একটা প্রশ্ন করেছো, ম্যাম কোন সেমিস্টার থেকে প্র্যাকটিস করা যায়? দেখো, একটা কথা বলি, যেটা আমি সবসময় বলে থাকি ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাইভেও সবসময়, ফাইনাল ইয়ার থেকে তোমার প্র্যাকটিস করাটা বেস্ট টাইম। কেন? কারণ তোমার প্র্যাকটিস করার জন্য থিওরিটা জানা দরকার খুব ভালোভাবে। সেটা না জেনে তোমাকে তো বাকি মানে কোর্টে গেলে শুধুমাত্র অর্ডার ফলো করতে হবে, তুমি নিজে কিছু শিখবে না, তোমার ব্রেনটা কাজ করবে না। তাই আগে নিজের ব্রেনের জন্য যা যা মেটেরিয়াল দরকার আগে সেগুলো ব্রেনকে দাও, তারপরে তোমার ব্রেন কাজ করার জন্য উপযুক্ত হবে। বলো স্যার, জুডিশিয়ারি প্রিপারেশন করতে করতে এলএলএম করলে কি ভালো হবে? এলএলএম এর সাথে কিন্তু জুডিশিয়ারি প্রিপারেশনের সম্পর্ক নেই, দুটো আলাদা। তুমি চাইলে করতে পারো, কিন্তু এলএলএম ইজ নট কম্পালসারি ফর গিভিং জুডিশিয়ারি এক্সামিনেশন। বলে দিই, আফটার গেটিং দ্য সার্ভিস, আমাদের সময় ছিল না যে এলএলএম করবার হায়ার কোয়ালিফিকেশনকে কোনো রিকগনিশন দেওয়া হয়। বর্তমানে এলএলএম পিএইচডি যাদের আছে, আমাদের অ্যাসপাইরেন্ট যারা এলএলএম করার পরে ঢুকছে বা পিএইচডি করে যখন ঢুকছে, তারা তাদের বেনিফিট হচ্ছে তারা ইনক্রিমেন্ট বেশি পায়। আচ্ছা, একজন এলএলএম স্টুডেন্ট যদি থাকে, তো এলএলএম কমপ্লিট করতে 3টে ইনক্রিমেন্ট জাম্প করবে ঢুকি। কাজে হায়ার কোয়ালিফিকেশনের রিকগনিশন এখন দেওয়া হচ্ছে, আগে দেওয়া হতো। তাহলে গৌরী, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আচ্ছা, এবার স্যারের কাছে মোটামুটি আমরা লাইভের শেষ দিকে এই কোশ্চেন করে কি জুডিশিয়াল সার্ভিসে বসার জন্য এলএলএম কোনো প্রয়োজন নেই, এলএলবি সাফিসিয়েন্ট। আচ্ছা, মানে কম্পালসারি বিষয় নেই যে এলএলএম লাগবে, থাকলে ভালো, থাকলে তোমার রিকগনিশনটা তুমি পাবে। আজকে মূলত স্যারের সাথে যিনি এক্স জাজ, প্রাক্তন বিচারপতি, আজকে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির লাইভ সেশনে উপস্থিত হয়েছেন শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য। স্টুডেন্টসদের দিক থেকে যাবতীয় যা যা কনফিউশনস গুলো জুডিশিয়ারি নিয়ে অ্যারাইজ করছিল আফটার গিভিং দ্য জাজমেন্ট অফ কম্পালসারি ইন্টার্নশিপ বিফোর দ্য কোর্ট, তো সেই রিগার্ডিং বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা স্যারের থেকে জেনে নিলাম। পাশাপাশি স্টুডেন্টসদেরকে এটা বলাটা খুব দরকার, যেটা না বলে আমি লাইফটা কিছুতেই শেষ করতে পারবো না, সেটা হচ্ছে যে জুডিশিয়ারি প্রিপারেশন নেওয়া সেটা একদিনের খেলা নয়। তোমাকে একটা দীর্ঘমেয়াদী প্রসেসে স্টেপ বাই স্টেপ তোমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে। তারপরে গিয়ে ইউ উইল বি এলিজিবল টু গিভ দ্য জুডিশিয়ারি এক্সামিনেশন, কারণ তোমার মধ্যে তখন যথেষ্ট নলেজ থাকছে। আর যাতে ভাইভাতে বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রশ্নগুলোর সম্মুখীন তোমরা হতে পারো, তাই জন্য এই 3 ইয়ার্স এর ইন্টার্নশিপের একটা কম্পালসারি বিষয় জাজমেন্ট সেটা দেওয়া হয়েছে। এবং যাতে কিনা জুডিশিয়ারি মানে জাজ হিসাবে যারা ভবিষ্যতে আসতে চলেছে, যাতে তাদের মধ্যে ওই কিভাবে মানে অর্ডার গিভিং প্রসেস ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে একটা ক্ল্যারিটি থাকে এবং লয়ারদেরও বিষয়টা নিয়ে প্লিড করতে সুবিধা হয়।
তো লাইভ সেশনের শেষে স্যারকে বলবো, যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা জুডিশিয়ারি দিতে চলেছে আগামী দিনে, আপনি তাদেরকে কি বলে মোটিভেট করবেন জুডিশিয়ারির জন্য, বা কিভাবে তারা প্রিপারেশন নেবে ওয়্যার অ্যাবাউট বলে তারপর আমরা লাইভ শেষ করব। আগামী দিনে যারা জুডিশিয়াল অফিসার হিসেবে যারা কাজে যোগ দিতে চাও বা যারা পরীক্ষা দিতে চাও, তাদের উদ্দেশ্যে একটাই হলো, প্রথমত হার্ড পেপারটা দিয়ে পড়াশোনা। যা যা সাবজেক্ট আছে দেখে নেবে, কোশ্চেনে কোন কোন পেপারস আছে, ল পেপারসগুলো ভালো করে পড়াশোনা করতে হবে। এবং প্রত্যেক পিএসসি কোশ্চেন, আজকাল তো ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তারপরে মোবাইল হওয়াতে আজকাল আর কোনো অসুবিধা বলে কিছু নেই। কারণ নেট দুনিয়া থাকাতে অনেকটা একটা হাতের মুঠোফোন বলা হয় বাংলাতে, তো এইটা হওয়াটা অনেক সুবিধা হয়ে গেছে। আমাদের সময় তো এই সুবিধাগুলো ছিল না, বই ছাড়া আর কোনো অপশন ছিল না। তাই এইগুলো নিয়ে তাকে পড়াশোনা করতে হবে। সঙ্গে সঙ্গে তাকে বিভিন্ন, শুধু লটা পড়লেই হবে না, তার সঙ্গে সঙ্গে তাই জেনারেল অ্যাওয়ারনেস, ভারতীয় সংবিধান, ইতিহাস, খেলাধুলা সম্পর্কে, জিওগ্রাফি, ইকোনমিক্স, এগুলোকেও পড়তে হবে। সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংরাজি, এগুলোকেও তাদেরকে পড়তে হবে। বা হিন্দি যদি কেউ জানে তার হিন্দি, এগুলোকে ভালোভাবে পড়াশোনা করতে হবে তাকে। যা যা থাকে সিলেবাসের মধ্যে, ইংরেজি টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, ভাইস ভার্সা, পেশি লেখা, লেটার লেখা, যেগুলো আপনার লেটার লেখানোই হয় না, এইগুলো সম্বন্ধে তাদের আইডিয়া থাকতে হবে। তা ভালো আইডিয়া থাকতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে যদি ভালো আইডিয়া না থাকে, 100 নম্বরে কোশ্চেন হবে, ওখানে যদি সে নম্বর কম পাই যায় তাহলে তো স্কোরিংয়ে কমে যাবে। কাজে এইগুলো সম্বন্ধে ভালোভাবে তাকে আওতার মধ্যে, তার নিজের ক্লাসের মধ্যে রাখতে হবে। এই জন্য তাকে ডেলি আমি বলবো কমসে কম একটা ইংরাজি নিউজ পেপার লিখে 1 বছরে তাকে পেপার কাটিং সংগ্রহ করলে ভালো। আর জেনারেল নলেজটা এখন তো মোবাইল খুলে জেনারেল নলেজটা লিখে রাখলে সব থেকে ভালো, কারণ সেটা উল্টালেই তার নলেজে পড়ে। কারণ সবসময় তো আমরা কম্পিউটারে ঘেটে ঘেটে বার করা মানে টাইম নষ্ট তো অনেকটা। কাজে লেখা থাকলে আমরা হার্ড কপির কোনো বিকল্প নেই, এগুলো সবাই জানে, জানি না কে স্বীকার করে না করে, হার্ড কপির কোনো বিকল্প নেই। আর তাছাড়া অনেক আজকাল জেনারেল নলেজের বইও বেরিয়ে গেছে, যেমন মনোরমা ইয়ার বুক আছে, তারপরে আরো অনেক ইয়ার বুক আছে। এইগুলো যদি একসঙ্গে কম্পাইলাইজেশন থাকে জেনারেল নলেজের জন্য, কাজে এইগুলোকে তাদেরকে ফলো করতে হবে এবং ডে টু ডে তাদেরকে পড়াশোনাও করতে হবে। আর এই 3 বছরের ব্যাপারটা যেটা বলছে, যে 3 বছর পড়াশোনা, 3 বছরটা এই কারণেই করেছে কি, এখন নিয়ম করে দিয়েছে যে জুডিশিয়াল অ্যাসপাইরেন্টস যারা পাস করলো, ধরো চাকরি পেলো, তো 2 বছর ট্রেনিং কম্পালসারি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 2 বছর সে ট্রেনিং অফিসার থাকবে, কোনো এই ক্লাসে বসবে না সে। 2 বছর তাকে ট্রেনিং দেওয়া হবে একাডেমি, জুডিশিয়াল একাডেমি আছে আমাদের এখানে, সল্টলেকে আছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি। একাডেমিতে বিভিন্ন জায়গায় ট্রেনিং এ দেওয়া হয়, ইভেন কি অ্যাডমিনিস্ট্রেশনেও পাঠা দিতে থাকে, কোথায় কি হচ্ছে না আছে, ফরেন্সিক ল্যাব, এইসব জায়গায় কিভাবে হয় না হয়, সব কিছুতে তাকে পোক্ত করে এনে বসানো। কিন্তু তার সত্ত্বেও সুপ্রিম কোর্ট কেন এই রায়টা দিল, এটা তো তাৎপর্য আছে। তাৎপর্য এটাই, এর ব্যাকগ্রাউন্ডটা অনেকে ভালোভাবে নিচ্ছে না, কারণ অনেকে বলছে আমাদের ইয়ারটা চলে যাচ্ছে, আর যাচ্ছে। কিন্তু 3 বছরটা এই কারণে বলছে, সে যদি কোর্টে যে কোর্টটাকে কিভাবে মেনটেন করে, এইটা যদি সে ইন্টারাকশনটা কিভাবে হয় না হয়, এইটা যদি সে না দেখে, তাহলে বুঝতে পারবে না যে বিচারপতি হওয়ার আগে কিভাবে অ্যাডভোকেটদের সঙ্গে আচরণ করতে হয় না করতে হয়, এটা বুঝতে পারবে না। এইটা ফলিত হয় বেশিরভাগ জায়গায় কন্টেম্প্ট অফ কোর্ট, এইগুলো যাতে ওভারকাম করা যায়, তার সিনিয়র লয়ারদের অনেক সময় বিচারকরা রেসপেক্ট দেয় না, এগুলো দরকার আছে। এইগুলো দেয় না বলে এইরকম নানা রকম ঝামেলা সৃষ্টি হয়। তাহলে এইগুলোকে যাতে ওভারকাম করা যায়, প্রফেশনাল এথিক্স যাতে মেইনটেইন, প্রফেশনাল এথিক্স এবং কোর্টকে কিভাবে ম্যানেজ করতে হয়, এইটা ভালোভাবে শেখবার জন্য 3 বছরের এক্সপিরিয়েন্সটা মনে করতে যারা, তারা সেই জন্য বলেছে 3 বছর প্র্যাকটিস কম্পালসারি। থ্যাংক ইউ স্যার। আজকে স্যারের থেকে অনেক কিছু আমরা এবং স্টুডেন্টসরা জানতে পারলো। আজকের জন্য আমাদের লাইভ সেশন এই পর্যন্তই থাকবে, কিন্তু তোমাদের যদি কারোর কোনো ডাউট থেকে থাকে একবার কমেন্ট করে দেবে, তো স্যারের থেকে ইনফরমেশন নিয়ে সেই কমেন্টের অ্যান্সার দেওয়ারও আমরা চেষ্টা করবো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির তরফ থেকে। আজকের জন্য লাইভ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।